আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গ্যাসের দামে পুড়ছে সাধারণের জীবন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য কোনো হল নেই, যদিও ছাত্রীদের জন্য একটি হল রয়েছে। ফলে হাজারো শিক্ষার্থীকে বাধ্য হয়েই রাজধানীর বিভিন্ন এলাকায় মেসে থেকে পড়াশোনা করতে হয়। হাদি হত্যাকাণ্ড, মূল আসামি ফয়সালের ভিডিও পরীক্ষা নিরীক্ষা করছে ডিএমপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান। হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ফের হামলা ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হবার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ঠিকঠাক করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে। ভালো মানুষ মোদি ট্রাম্পকে খুশি করতে চাওয়ার পরও নতুন শুল্কের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ভারতের উপর শুল্ক বাড়িয়ে দেবে। ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী ৪ অর্থাৎ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী দলে যোগদান করেন। আনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওই ইউনিয়ন শাখার সভাপতি। তার নেতৃত্বে কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি কাজী একরামুল হক এবং সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকার সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার রাত 10:30টার দিকে কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারের একটি চালকল চত্বরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নীলফামারী ৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল গফুর সরকার। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, নেতাকর্মীদের মধ্যে বিভেদ এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তায় অসন্তুষ্ট হয়ে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের দাবি, প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বের ভূমিকা ও রাজনৈতিক চর্চায় হতাশ হয়েই এই পরিবর্তন। বিএনপিতে যোগদানকারী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন জানান, তিনি ২০১৭ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তবে স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। একই অসন্তোষ অন্য অনেক নেতাকর্মীর মধ্যেও ছিল। এ কারণে তারা স্বেচ্ছায় ও সচেতনভাবে একত্রে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি দাবি করে বলেন, কোনো ধরনের ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে কাউকে দলে যোগদান করানো হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী।
এ বিষয়ে নীলফামারী ৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল গফুর সরকার বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহ প্রায় ৭০ জন নেতাকর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করবে। গ্যাসের দামে পুড়ছে সাধারণের জীবন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য কোনো হল নেই, যদিও ছাত্রীদের জন্য একটি হল রয়েছে। ফলে হাজারো শিক্ষার্থীকে বাধ্য হয়েই রাজধানীর বিভিন্ন এলাকায় মেসে থেকে পড়াশোনা করতে হয়। আমরা কয়েকজন রাজধানীর দোলাইরপাড়ের একটি মেসে থাকি। বাসায় লাইনের গ্যাস না থাকায় রান্নার একমাত্র ভরসা এলপিজি সিলিন্ডার। কয়েকদিন আগে সকালে বাসার গ্যাস শেষ হয়ে যায়। গ্যাস কিনতে বাজারে গিয়ে পড়তে হয় মহা বিপাকে। সরকার নির্ধারিত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,২৫৩ টাকা হলেও দোকানদার আমার কাছে ২,০০০ টাকা দাবি করেন। শুনে মাথায় বাজ পড়ার অবস্থা। আরও কয়েকটি দোকানে ঘুরলাম, কেউ বলেন সিলিন্ডার গ্যাস নেই, কেউ আবার দাম আরও বেশি চান। এক দোকানদারকে জিজ্ঞেস করলাম, দাম এত বেশি কেন? জবাব দিলেন, আমাদেরই বেশি দামে কিনতে হচ্ছে, তবে অপেক্ষা করেন, কাল পরশু কমবে হয়তো। কিন্তু তার পরদিন বাজারে গিয়ে দেখি দাম আরও বেশি। শেষ পর্যন্ত সেই দোকান থেকে ২,০০০ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হলাম। সিলিন্ডার গ্যাসের দাম হঠাৎ এভাবে বেড়ে যাওয়ার যৌক্তিক কোনো কারণ দোকানদারদের কাছে থেকে জানতে পারিনি। তবে পত্রিকা মারফত জানতে পারলাম, সিলিন্ডার গ্যাস সরবরাহকারী দেশের দুটি বড় প্রতিষ্ঠান হঠাৎ করেই গ্যাস আমদানি বন্ধ করে দিয়েছে। ফলে দোকানদারদের ডিলারের কাছ থেকে চড়া দামে গ্যাস কিনতে হচ্ছে। এ কারণে ভোক্তা পর্যায়েও মূল্য বেশি। প্রশ্ন হলো, এই ভোক্তা কারা? তারা কি ধনী? তারা কি বিকল্প জ্বালানির সুযোগ রাখে? বাস্তবতা হলো, তাদের বড় একটি অংশ আমাদের মতো শিক্ষার্থী, নিম্ন ও মধ্যবিত্ত মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের মাস চলে টানাটানি করে। অবস্থা যদি এই হয়, তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষেরা যাব কোথায়? সিলিন্ডার গ্যাসের এই অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাজার ব্যবস্থাপনার চরম ব্যর্থতা এবং শক্তিশালী সিন্ডিকেটের কারসাজি। যখন সারা বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল করার চেষ্টা চলছে, তখন আমাদের দেশে কেন বারবার সাধারণ মানুষকে এভাবে জিম্মি করা হয়? যারা বিকল্প জ্বালানি ব্যবহারের সামর্থ্য রাখে না, তাদের জীবনের ওপরই কেন বারবার এ বিপর্যয় নেমে আসবে? সরকারের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আরও সচেষ্ট হন। শুধু দাম নির্ধারণ করে দিলেই হবে না, মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিশ্চিত করতে হবে নির্ধারিত দামেই গ্যাস বিক্রি হচ্ছে। কোনো ডিলার বা বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করলে তার লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কেউ সিন্ডিকেট করে গ্যাসের মূল্যবৃদ্ধি করলে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এক্ষেত্রে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা যেতে পারে। এর ফলে আমদানিকারক থেকে খুচরো বিক্রেতা পর্যন্ত সিলিন্ডার পৌঁছানোর পুরো প্রক্রিয়া ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় থাকবে। এতে বোঝা যাবে ঠিক কোথায় মজুতদারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। জ্বালানি কোনো বিলাসী পণ্য নয়, এটি মানুষের মৌলিক চাহিদার অবিচ্ছেদ্য অংশ। কিছু সংখ্যক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর অতি মুনাফার হিংস্র লালসার কাছে সাধারণ মানুষের জীবন জিম্মি থাকতে পারে না। প্রশাসন কঠোর হলে এবং বাজার তদারকি জোরদার করলে এ সংকট সমাধান করা মাত্র কয়েক দিনের ব্যাপার। আমরা চাই সরকার দ্রুত সচেষ্ট হোক এবং সিন্ডিকেটের এই আগুনের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করুক। হাদি হত্যাকাণ্ড, মূল আসামি ফয়সালের ভিডিও পরীক্ষা নিরীক্ষা করছে ডিএমপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান। হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। শনিবার ৩ জানুয়ারি দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউএ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ তথ্য জানান। ডিআরইউ-এর শফিকুল কবির মিলনায়তনে A4 বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার। হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ভিডিওটি আমরা পেয়েছি এবং সেটি পরীক্ষা নিরীক্ষা করছি। পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় 13তম জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশের বর্তমান প্রধান অগ্রাধিকার টপ প্রায়োরিটি হিসেবে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, জানুয়ারি মাসের 21 বা 22 তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হতে পারে। তখনই মূল জটিলতা তৈরির সম্ভাবনা থাকে। আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং আগামী 40 দিন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, কোনো প্রার্থীর জীবনের ঝুঁকি কতটা তা স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে যাচাই করা হয়। ঝুঁকি নিশ্চিত হলে তবেই গানম্যান দেওয়া হচ্ছে। ইতিপূর্বে বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকার রাজপথে ঘন ঘন অবরোধ ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাজ্জাদ আলী বলেন, 2024 সালের জুলাই আন্দোলনের পর 2025 সালটিও বেশ উত্তাল ছিল। বিভিন্ন গোষ্ঠীর দাবি দাওয়া নিয়ে রাস্তা ব্লক করার ফলে সাধারণ মানুষ ও রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের কোনো ভুল থাকলে তা অবশ্যই তুলে ধরবেন। তিনি মনে করেন, পুলিশের সাথে গণমাধ্যমের একটি মজবুত সেতুবন্ধ থাকা প্রয়োজন। ডিএমপি কমিশনার জানান, স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে ডিএমপির অফিসার ইনচার্জদের ওসির রদবদল করা হয়েছে। যদিও এতে কিছু প্রশাসনিক ও কৌশলগত অসুবিধা হচ্ছে, তবুও পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে ঢাকা মহানগরীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ফের হামলা, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হবার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ঠিকঠাক করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের এই মন্তব্য লাতিন আমেরিকায় মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিল। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি কলম্বিয়া এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ না কমায়, তবে দেশ দুটিকেও সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। ট্রাম্প বলেন, অপারেশন কলম্বিয়া আমার কাছে ভালোই মনে হচ্ছে। ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা সম্পর্কে তিনি বলেন, মার্কিন সামরিক পদক্ষেপ ছাড়াই দেশটি এখন পতনের জন্য তৈরি বলে মনে হচ্ছে। মাদুরো বর্তমানে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে আছেন এবং আজ সোমবার মাদক সংক্রান্ত অভিযোগে তাকে আদালতে তোলা হবে। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ এই দেশটির নেতা আটক হবার ঘটনা ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন অবিলম্বে নির্বাচন দিয়ে নতুন সরকার বসানোর চেয়ে মাদুরো সরকারের অবশিষ্ট সদস্যদের নিয়ে মাদক পাচার বন্ধ এবং তেল শিল্পের সংস্কারের উপর জোর দেবে। মাদুরো সরকারের শীর্ষ কর্মকর্তারা এখনও দায়িত্বে রয়েছেন এবং তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের আটক হবার ঘটনাকে অপহরণ বলে অভিহিত করেছেন। ক্ষমতাসীন পিএসইউভি সোশ্যালিস্ট পার্টির প্রকাশ করা এক অডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, এখানে কেবল একজনই প্রেসিডেন্ট আছেন, যার নাম নিকোলাস মাদুরো মোরোস। শত্রুর কোনো উস্কানিতে কেউ পা দেবেন না। 63 বছর বয়সী মাদুরোকে চোখ বাঁধা ও হাত করা পড়া অবস্থায় দেখে ভেনেজুয়েলার মানুষ হতভম্ব হয়ে পড়েছেন। 37 বছর আগে পানামায় আগ্রাসনের পর লাতিন আমেরিকায় ওয়াশিংটনের এটি সবচেয়ে বিতর্কিত হস্তক্ষেপ। প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, মার্কিন হামলায় সেনা, বেসামরিক নাগরিক এবং মাদুরোর নিরাপত্তা দলের একটি বড় অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। তিনি জানান, সার্বভৌমত্ব রক্ষার জন্য ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে। কিউবা সরকার জানিয়েছে, এই অভিযানে তাদের 32 নাগরিক নিহত হয়েছেন। এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলফি রদ্রিগেজ, যিনি তেল মন্ত্রীর দায়িত্বেও আছেন, দেশটির শীর্ষ আদালতের সমর্থনে অন্তর্বর্তী নেতার দায়িত্ব নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মাদুরোই এখনও প্রেসিডেন্ট। রদ্রিগেজকে দীর্ঘকাল মাদুরোর ঘনিষ্ঠ মহলের সবচেয়ে বাস্তববাদী সদস্য হিসেবে বিবেচনা করা হতো। তবে তিনি যুক্তরাষ্ট্রের সামনে কাজ করতে ইচ্ছুক ট্রাম্পের এমন মন্তব্য তিনি প্রকাশ্যে অস্বীকার করেছেন। রোববার দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেছেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ট্রাম্প প্রশাসন মাদুরোকে আটক করার ঘটনাটিকে 2020 সালে দায়ের করা নার্কো টেররিজম বা মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্র সহ বিভিন্ন অপরাধমূলক অভিযোগের মুখোমুখি করার একটি আইনি মিশন হিসেবে বর্ণনা করেছে। মাদুরো অবশ্য সব ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে ট্রাম্প এও বলেছেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর ভেনেজুয়েলার বিশাল তেলের খনিতে পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন। পাশাপাশি ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্রোতও মাদুরোকে আটক করার সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে তিনি ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, মাদুরোকে ধরার পেছনে আসল কারণ হল তিনি তার দেশের কারাগার আর মানসিক হাসপাতাল থেকে লাখ লাখ অপরাধী, মাদক ব্যবসায়ী আর মাদকাসক্তদের আমাদের দেশে পাঠিয়ে দিয়েছেন। ভেনেজুয়েলা সরকার কয়েক মাস ধরেই বলে আসছিল যে ট্রাম্প দেশটির প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল দখল করতে চান। মার্কিন তেল কোম্পানিগুলোর দেশটিতে প্রবেশের ব্যাপারে ট্রাম্পের আগের একটি মন্তব্যের দিকেও ইঙ্গিত করেছেন কর্মকর্তারা। কাবেলো ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ক্ষুব্ধ, কারণ শেষ পর্যন্ত সবকিছু পরিষ্কার হয়ে গেল, আসলে ওরা কেবল আমাদের তেল চায়। একসময় লাতিন আমেরিকার অন্যতম সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অর্থনীতি সাবেক প্রেসিডেন্ট হিউগো শ্যাভেজের আমলে ধুঁকতে শুরু করে এবং মাদুরো শাসনামলে তা চরম বিপর্যয়ের মুখে পড়ে। এর ফলে দেশটির প্রতি 5 জনের মধ্যে একজন বিদেশে পাড়ি জমিয়েছেন, যা বিশ্বের অন্যতম বড় দেশত্যাগের ঘটনা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার পরবর্তী নেতার উচিত দেশটির তেল শিল্পকে যুক্তরাষ্ট্রের শত্রুদের হাত থেকে দূরে রাখা এবং মাদক পাচার বন্ধ করা। এখন তেলের ট্যাঙ্কারের ওপর যে অবরোধ রয়েছে তিনি তারও উল্লেখ করেন। মার্কিন সংবাদ মাধ্যম এবিসির দিস উইক অনুষ্ঠানে তিনি বলেন, এর মানে হল যতক্ষণ না যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং ভেনেজুয়েলার জনগণের স্বার্থ রক্ষা না হচ্ছে, ততক্ষণ তাদের অর্থনীতি সামনে এগোতে পারবে না। ভালো মানুষ মোদি ট্রাম্পকে খুশি করতে চাওয়ার পরও নতুন শুল্কের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে তবে ওয়াশিংটন ভারতের উপর শুল্ক বাড়িয়ে দেবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন যে তিনি ট্রাম্প খুশি নন এবং নয়াদিল্লি তাকে খুশি করতে চেয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়ার তেলের বিষয়ে ভারত যদি সাহায্য না করে তবে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে দিতে পারি। মার্কিন এই প্রেসিডেন্ট দাবি করেন, ভারত এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে। তিনি আরও যোগ করেন, মূলত তারা, ভারত, আমাকে খুশি করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত ভালো মানুষ, তিনি চমৎকার এক ব্যক্তি। তিনি জানতেন যে আমি খুশি ছিলাম না, আমাকে খুশি করাটা গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে আর আমরা খুব দ্রুতই তাদের উপর শুল্ক বসাতে পারি। নয়াদিল্লির রুশ জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনে যখন ক্রমবর্ধমান চুলচেরা বিশ্লেষণ চলছে, ঠিক তখনই ট্রাম্পের এই হুঁশিয়ারি এলো। যদিও ভারত শুরু থেকেই নিজেদের জ্বালানি নিরাপত্তার স্বার্থে এই তেল কেনাকে জরুরি বলে আত্মপক্ষ সমর্থন করে আসছে। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে এক ফোনালাপ হয়। সেখানে শুল্ক সংক্রান্ত উত্তেজনা থাকা সত্ত্বেও দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাণিজ্য অচলাবস্থা নিরসনের লক্ষ্যে ভারত ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরুর মুখেই এই ফোনালাপ হয়। চলতি বছরের শুরুর দিকে আলোচনা শুরু হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতীয় পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপের ফলে তা বাধাগ্রস্ত হয়েছিল। সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাস প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে ট্রাম্পের করা প্রশংসাসূচক একটি মন্তব্য উদ্ধৃত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ভারতকে একটি অসাধারণ দেশ হিসাবে বর্ণনা করেন এবং বলেন, মোদীর মাধ্যমে আমেরিকা এক দুর্দান্ত বন্ধু খুঁজে পেয়েছে। সেখানে তিনি লেখেন, ভারত বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর অন্যতম। এটি একটি চমৎকার দেশ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। প্রধানমন্ত্রী মোদীর রূপে আমরা একজন মহান বন্ধু পেয়েছি। ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনাটি ভূ রাজনীতিতে তেলের ইস্যুটিকে আবারও সামনে নিয়ে এসেছে। দেশটিতে 303 বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের বিশাল মজুদ রয়েছে, যা বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের ভাণ্ডার। তবে মার্কিন নিষেধাজ্ঞা এবং বিনিয়োগের অভাবে উৎপাদন কমে দৈনিক 10 লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
ওপেকের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে। অনুমান করা হয় ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ১৭%। ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটি হয়েছে ১৩.২। আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস থেকে জানা গেছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮%। পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মাঝারি থেকে ঘন ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে।